অস্কার ওয়াইল্ড লিখেছিলেন, সবসময় আপনার শত্রুদের ক্ষমা করে দেবেন, এতে ওরা সব থেকে বেশি বিরক্ত হয়। প্রতিপক্ষকে জব্দ করার এমন নিদান যদি রাজনীতিকরা মেনে চলতেন, রাজনীতির খোল নলচেটাই বোধহয় পাল্টে যেত। জোকস অ্যাপার্ট, এবার বাজেট নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধংদেহী তৃণমূল কংগ্রেস। আগামী বুধবারের বাজেট বয়কট করছে তারা। মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিনেও সংসদে পা রাখবেন না তৃণমূল সাংসদরা। নোট বাতিল থেকে সিবিআই তদন্তে সাংসদদের গ্রেফতারির প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত। এই রাজনৈতিক সংঘাতের আবহে হাজারো জল্পনার বাজেট ঘিরেও। মানুষকে কি দেবে এই বাজেট? আয়করের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেবে, নাকি পরিষেবা করের বাড়তি বোঝা? এবারই প্রথম সাধারণ বাজেটের সঙ্গে পেশ হবে রেল বাজেটও। সেখানে রাজ্যের প্রাপ্তি কি হতে চলেছে, কি গতি হবে এই রাজ্যের প্রকল্পগুলোর? পরপর ঘটা রেল দুর্ঘটনার ওপর নিয়ন্ত্রণ পেতে কি বাড়ানো হবে নিরাপত্তা খাতে বরাদ্দ? এমনই নানা প্রশ্ন উঠে আসবে আমাদের আজকের আলোচনায়। কিন্তু শুরুতেই দেখব বাজেট বয়কট তৃণমূল কংগ্রেসের। নোট বাতিল থেকে রোজভ্যালি কাণ্ডে পরপর দুই সাংসদ গ্রেপ্তার। কয়েক মাস ধরেই মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধংদেহী মেজাজে ছিল তৃণমূল। সেই সংঘাতকেই চরম পর্যায়ে নিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে সংসদীয় দলের বৈঠকে বুধবারের সাধারণ বাজেট ও রেল বাজেট বয়কটের সিদ্ধান্ত নিল তৃণমূল। মঙ্গলবার বাজেট অধিবেশনের প্রথম দিনেও তারা সংসদে গড়হাজির থাকবেন। প্রথম দুদিন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনো পার্লামেন্টারি মেম্বার তারা হাউস অ্যাটেন্ড করবে না। ডিমনিটাইজেশন ইস্যু নিয়ে কোনো রকম পদক্ষেপ না নিয়ে আজকে যে বাজেট সেশন বাজেট পড়তে চলেছে 1 তারিখে, আমরা তার প্রতিবাদ করছি। সিবিআইকে মিসইউজ করে এবং অ্যাবিউজ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবং অন্য আরেকজন সাংসদ তাপস পালকে অ্যারেস্ট করেছে, আমরা তার প্রতিবাদ করছি। কঠিন সময় আমরা সবাই মিলেই একসাথে পারব। বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে চালানোর লক্ষ্যে এদিন দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছিল মোদী সরকার। माननीय प्रधानमंत्री नरेंद्र भाई जी ने इस सर्वदलीय बैठक में कहा, सब दलों के द्वारा इस बहस में भाग भी होना चाहिए, उसमें चर्चा भी होना चाहिए। ये हम उम्मीद करते हैं इस बार का बजट सत्र सफल होगा। কেন্দ্রের এদিনের সর্বদলীয় বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। ওটা প্রধানমন্ত্রীর মত, আমরা তো প্রতিবাদ জানাতে প্রথম দুদিন সংসদে থাকবো না, এইভাবেই আমাদের প্রতিবাদ জানাবো। তৃণমূল যে সাধারণ বাজেট বয়কট করতে চলেছে কদিন আগেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল তৃণমূল নেত্রীর একটি টুইটে। 21শে জানুয়ারি তিনি লিখেছিলেন, রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সর্বত্রই সরস্বতী পুজো হয়, সেদিন সরকারি ছুটি। এবার সরস্বতী পুজোর দিনই কেন্দ্রীয় বাজেট পেশ। এ নিয়ে নাম না করে মোদী সরকারকেও নিশানা করেন মমতা। টুইটারে তিনি লেখেন, 1 ফেব্রুয়ারি বাজেট পেশের বদলে কেন বড় করে সরস্বতী পুজো করব না? আপনাদের বন্দনা নয়, সবাই সরস্বতী বন্দনা করুক। আগামী 2 তারিখ থেকে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে আমাদের সেই প্রতিবাদ চলবে। তৃণমূলের বাজেট বয়কটকে অবশ্য কটাক্ষ করেছে কংগ্রেস। বিজেপি সরকারের বাজেট পেশের দিনটাকে বিজেপি সরকারকে রিলিফ দিতে চাইছে, যাতে কোনো সে ঝামেলা না পড়ে তার ব্যবস্থা করতে চাইছে। এখানে লেনাদেনা আছেই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরপরই তৃণমূল নেত্রী জানিয়েছিলেন কলকাতা উত্তরের সাংসদই দলের লোকসভার নেতা থাকবেন। এদিন কালীঘাটের বৈঠকে সেই সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। তবে সৌগত রায়কে লোকসভায় তৃণমূলের ডেপুটি লিডার নিয়োগ করা হয়েছে। আরেকজন ডেপুটি লিডার হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সৌগত রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় লিডার থাকবেন, চিফ হুইপ যেমন আছি আমি থাকব, যার ডেপুটি লিডার রত্নাথ দেনাক ছিল এবং তার সঙ্গে সৌগত রায় তার সঙ্গে যুক্ত হলেন ডেপুটি লিডার হিসেবে। তৃণমূল সূত্রে খবর, আগামী দিনে মোদী সরকার বিরোধী আন্দোলন কিভাবে চালানো হবে তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, মোদী বিরোধী সব দলের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলবে তৃণমূল। নোট বাতিলের সময় থেকে কংগ্রেসের সঙ্গে যেভাবে সমন্বয় রক্ষা করা হচ্ছিল, আগামী দিনে সেটাই করা হবে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে দিয়ে শুরু করব। সুখেন্দুদা, যদি আমি লাস্ট সেশন ধরি, তাহলে নিঃসন্দেহে সংসদে সব থেকে অ্যাগ্রেসিভ এবং ভোকাল ছিলেন তৃণমূল কংগ্রেস সদস্যরা, আপনারা। আমি বলছি যে এই বয়কট করে কিছুটা বিজেপির কি সুবিধা হয়ে গেল না? এই জন্যই বলছি, অরুণ জেটলি হাসি মুখে বাজেট পেশ করে বেরিয়ে যাবেন, তার থেকে আপনারা থাকলে প্রতিবাদ করতে পারতেন। ধরুন রেল বাজেটও একই সঙ্গে পেশ হবে, কোথাও যদি দেখতেন বাংলা বঞ্চিত হচ্ছে, প্রতিবাদ করতে পারতেন। প্রথম কথা হচ্ছে, প্রতিবাদের অনেক রাস্তাই খোলা থাকবে। আমরা বাজেট বক্তৃতার দিন উপস্থিত থাকব না, কিন্তু বাজেট অধিবেশনে উপস্থিত থাকব না এ কথা এরকম কোনো কর্মসূচি আমাদের দল থেকে ঘোষণা করা হয়নি। মানে প্রথম দুদিন থাকছেন না?
প্রথম দিন তো রাষ্ট্রপতির একটা একদম ঔপচারিক একটা ভাষণ হয়, তারপরের দিন বাজেট ভাষণ। সুতরাং ওই ঔপচারিক ভাষণ এবং বাজেট ভাষণে আমরা থাকছি না, কিন্তু তারপরেও অন্তত 1.5 মাস চলবে বাজেট অধিবেশন। প্রথম দফায় 9 তারিখ পর্যন্ত, তারপর আবার মার্চ মাস থেকে 1 মাস টানা। সুতরাং সুযোগ থাকবেই। এটা একটা প্রতীকী প্রতিবাদ, যে প্রতিবাদটা আমরা শুরু করেছিলাম 9 তারিখ, নভেম্বরের 9 তারিখ থেকে, 9/11। সেই 9/11 থেকে আমরা আজ পর্যন্ত ওই পথে দাঁড়িয়ে আছি। এবং প্রথম দিকে অনেকে উপহাস করেছিল, আমাদের মাননীয় নেত্রী যখন বললেন যে এটা গরিব মানুষের উপর আঘাত আসবে, কিন্তু দেখা গেল ক্রমশ বিলেতের গার্ডিয়ান পত্রিকা বলছে ফেলিং ডিক্টেটোরিয়াল স্টেপ। ক্রুক পলম্যান অর্থনীতিতে নোবেল পেয়েছেন, তিনি বললেন ভারতীয় অর্থ ব্যবস্থাকে সাময়িকভাবে হলেও বিপর্যস্ত করবে। অর্থনীতিবিদ নোবেল প্রাইজ উইনার অমর্ত্য সেন ইত্যাদি ইত্যাদি। আমি এরপরে কি দেখা গেল, রেটিং এজেন্সি যারা মুডি, ফিচ, তারা পর্যন্ত যে গ্রোথ রেট ওরা অনুমান করেছিল সেটা পাল্টাতে শুরু করলো ইদানিংকালে, সাম্প্রতিককালে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা বললো অন্তত 1% গ্রোথ কমবেই। এখনো সরকার বলছেন যে যারা নোটবন্দি বিরোধিতা করেছে তারা কালো টাকার সমর্থক। তাহলে সমর্থন করলেন কারা? আমরা তো বিরোধিতা করেছি, আমরা কালো টাকার সমর্থক। সমর্থন করলেন কারা? ঐশ্বরিয়া রায়, অনুপম খের, সলমান খান। এরা ক্রুক পলম্যান এবং অমর্ত্য সেনের চেয়ে বেশি অর্থনীতি বোঝেন, তাই সরকারি পদক্ষেপকে সমর্থন করছেন। অনেকেই এরকম। আপনি বলছেন যে যাদের বাজারের থলি হাতে বাজারে যেতে হয় না তারা সমর্থন করে। এবার না, ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স, অল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারার্স, একটা বলি, অল ইন্ডিয়া ম্যানুফ্যাকচারার্স অর্গানাইজেশন, তারা বলছে নোটবন্দির ফলে এসএমই সেক্টর এমন ভাবে মার খেয়েছে যে 35% ওয়ার্কার্স জবলেস হয়েছে। এটা আমাদের তৃণমূলের বক্তব্য নয়, ঠিক আছে? তাহলে এবং 150 জনের মতো মানুষ মারা গেছেন লাইনে দাঁড়িয়ে বা এই নোটবন্দির কারণে। সরকার তবু তার জায়গা থেকে নড়বে না। আর আমরা প্রতিবাদ করলে আমাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ গ্রহণ নেওয়া হবে, সারদা নারদা ইত্যাদি ইত্যাদি করে সিবিআই এইভাবে অপব্যবহার ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল কখনো করেনি। পঙ্কজবাবু, আজকেও মনমোহন সিং বলেছেন যে ইন্ডিয়ান ইকোনমি ইজ ইন আ ভেরি ব্যাড শেপ। 5 রাজ্যে ভোটের মুখে, সামনে বাজেট, নিঃসন্দেহে আমি যদি পলিটিক্যালি দেখি একটা অপরচুনিটিও বটে যে এমন কিছু করা যাতে যে মানুষগুলো ক্ষুব্ধ হয়েছেন তাদের মানে ক্ষোভের ওপর একটা প্রলেপ দেয়া। তো কিছু ভাবছেন? আজকেও কিন্তু যা ঘোষণা হয়েছে, এটিএম থেকে আপনি 10,000 তুলতে পারতেন, সেটা 24,000 হয়েছে, কিন্তু সপ্তাহের যে উত্তরসীমা সেটা 24,000ই রয়ে গেছে। মানে আপনি আগে ব্যাংকে চেক দিয়ে ক্যাশ তুলতেন, এখন এটিএম থেকে পাবেন, এইটুকু। ফেব্রুয়ারি মাস পড়ে গেল। একটা কথা বলি যে 7 তারিখে মনে হয় বলা হয়েছিল যে আমাদের অনেক ক্ষতির মধ্যে রাজ্যের যে ক্ষতি, তার মধ্যে যে শস্য যে চাষ হবে সেই চাষযোগ্য জমি অনেক কম হবে। কিন্তু সর্বভারতীয় যে পরিসংখ্যান উঠে এসছে যে 600 লক্ষ হেক্টর জমি গত বছর চাষ হয়েছে, সেটা বেড়ে 27 তারিখে, গত বছরের 31 তারিখের ফিগার জানুয়ারি, 637 লক্ষ হেক্টর জমি চাষ হয়েছে, 6% বাড়বে। সুতরাং যেটা বলা হয়েছিল যে বিমুদ্রাকরণের ফলে ঘাটতি হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। এটা ঘটনা যে সাময়িকভাবে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আসবে, সেটা আইএমএফ যেমন বলেছে, কিন্তু এর সঙ্গেও যেটা বলা হয়েছে যে আগামী, যেটা আমার মনে হয় মনে রাখা দরকার, যে মর্গান স্ট্যানলি একটা স্টাডি করেছে যে পৃথিবীতে কোন দেশগুলো 7% গ্রোথ রেট মেনটেন করতে পারে। গত 5 বছর সেটা 25টা দেশ পৃথিবীতে ছিল, তার আগের 5 বছরে 50টা দেশ ছিল, এখন 6টা দেশ, তার মধ্যে ভারতবর্ষ। এবং এই সাময়িক ইউটার্নটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, সেটাও কিন্তু আইএমএফ একই সঙ্গে বলেছে। তবে আমার একটা জিনিস আমি বুঝতে পারলাম না, আমি একটা কথা বলি, যে যারা রাষ্ট্রপতির কাছে সবাই মিলে দরবার করেছিল যে বিমুদ্রাকরণের ব্যাপারে আপনি হস্তক্ষেপ করুন, তিনি যখন সংসদে ভাষণ দেবেন সেই ভাষণটাও কিন্তু বর্জন করা হচ্ছে। আমি জানি না তার মধ্যে দিয়ে কি বার্তা দেওয়া হবে। সুকান্তবাবু, পরিষ্কার রাজ্যপাল বা রাষ্ট্রপতি যে বক্তব্য রাখেন সরকারের বক্তব্য, এটা আমি বলছি, প্রথমেই বলেছি এটা ঔপচারিক একটা ব্যাপার। প্রদেশ সভাপতি রাজ্যে তিনি বলছেন যে এটা লেনা দেনা সম্পর্ক। না, এখানকার কংগ্রেসের নেতারা যারা বিকারগ্রস্ত হয়ে পড়েছে, তারা ক্ষমতাচ্যুত হয়ে আছে সেই 72 সাল থেকে,
এবং প্রতিবারই ভাবে যে একটা কোনোভাবে আমরা ক্ষমতায় ফিরবো। সে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় না থাকার ফলে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে, আবল তাবল বকছে। ওটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সব থেকে প্রচুর মানুষ টেলিভিশন সেটের সামনে এই মুহূর্তে বসে আছেন যেটা জানার জন্য। অর্ঘ্য মিত্রের কাছে সেটা জেনে নেব। অর্ঘ্যবাবু, আমি সবার আগে যেটা জানতে চাইবো, যারা চাকুরিজীবী তাদের একটা কল্পনা বলুন, অ্যাজাম্পশন বলুন, আশা বলুন, সবটা যে আয়কর কাঠামোয় কোনো একটা বদল হবে, অ্যাটলিস্ট 5 রাজ্যের নির্বাচন, সেখানে তার মানে কোনো পপুলিস্ট মেজার থাকবে, সঞ্চয় কর ছাড়ের সীমা বাড়তে পারে, পাশাপাশি আরেকটা আশঙ্কাও আছে যে পরিষেবা করও বাড়তে পারে জিএসটির পর। ঠিক কি হতে পারে? দেখুন, বাজেট আসতে এখনো 2 দিন বাকি, কিন্তু একটা বিষয়ে সকলেই মোটামুটি একমত, যত বাজেট প্রেডিকশন এখনো পর্যন্ত বেরিয়েছে, যে আয়করে একটা ছাড় বাড়বে, এবং কতটা বাড়বে সেটা তো আমাদের অপেক্ষা করতে হবে পরশুদিন অবধি। এখন ছাড় হচ্ছে সাধারণভাবে 2.5 লক্ষ টাকা। এবং একটা জিনিস আমি বলি, আমি যেটা মনে করি যে সরকারও চাইবে না এই ছাড়টা বিরাট বাড়ুক। তাহলে কি হবে, আমাদের দেশে এমনিতেই আয়কর দেন ঠিক অত্যন্ত কম লোক, 4.5% বেশি নয়, এবং এই ছাড়টা যদি এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়, অনেকে আয়কর মানে মেরিকেটে 3%, হ্যাঁ, বেরিয়ে সেটা কি হবে, তারা আর ওই স্ক্যানারে থাকবে না। যেটা সরকারের এখন যেটা মানে প্রাইম লক্ষ্য, ইনকাম ট্যাক্সের এই নেটটাকে বাড়ানো, আরো বেশি লোক ট্যাক্স দেবে এবং তারা ট্যাক্স রিটার্ন ফাইল করবে, হয়তো নগণ্য ট্যাক্স দেবে। তো এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না এই ছাড়টা বিরাট কিছু বাড়বে, হয়তো 4 বা 5 লক্ষ টাকা যেটা এক্সপেক্ট করছেন। হ্যাঁ, 3 লাখ তো হবে বলে মনে হয়, হয়তো 3.5 লাখ। তবে তাতে কি হবে, আজকের যা আইন এই বছরের, তাতে যাদের ইনকাম 5 লাখ টাকা অবধি বছরে, তাদের যদি 3 লাখ টাকা এবারে ছাড়টা বাড়ে, তাতে কিছু এসে যাবে না, কারণ মাত্র 50,000, এটাতে খুব একটা কিছু বেনিফিট হবে না। তবে 3-এর ওপর যদি অন্তত 3.5 হয়, সাধারণ মানুষ খুশি হবে, কারণ 3টা অলরেডি ধরেই নিয়েছে তারা। আর 2 নম্বর হচ্ছে, আপনি প্রথমে বললেন যে এই স্যালারিড ক্লাস, আমার যেটা মনে হয় সরকার যেটা হয়তো ভাবছে, এটা আমার পার্সোনাল ধারণা, যে স্যালারিড ক্লাস তারা ম্যাক্সিমাম ট্যাক্স দেয়, কারণ তাদের কমপ্লায়েন্স রেট সবচেয়ে বেশি, তাদের টিডিএস এর সমস্ত ট্যাক্স কেটে নেয় এমপ্লয়ার। তো আগে 2005-এর আগে একটা বেনিফিট ছিল স্যালারিড ক্লাসের, যাকে স্ট্যান্ডার্ড ডিডাকশন বলতো। একটা ছাড় পাওয়া যেত, যে একজন যে চাকুরিজীবী, সেই চাকরি করার জন্যে তার অনেক খরচা আছে, তাকে অফিস যেতে হয়, টিফিন খেতে হয়, জামা কাপড় প্রপারলি মেনটেন করতে হয়, এবং নানান আদার আনুষঙ্গিক খরচা আছে, তার জন্য কোনো ছাড় নেই। কিন্তু যে ব্যবসা করছে, তার ব্যবসা সংক্রান্ত যে খরচাগুলো, সেগুলো ছাড় পাওয়া যায়। তো এই জন্য একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল, থোক। তো সেটা 2005-এর পর থেকে আর নেই, 5-6 হচ্ছে লাস্ট ইয়ার। তো আমার মনে হয় এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হয়তো নিয়ে আসতে পারে, তাহলে সেটা একটা সাধারণ যারা চাকুরিজীবী তাদের জন্য একটা বিরাট খবর হতে পারে, যদি উনি আনেন এটা। ধরুন সুখেন্দুবাবু বলবেন যে পার্মানেন্ট, পঙ্কজবাবু বলবেন টেম্পোরারি, কিন্তু মানুষের বাজারটা তো কোথাও একটা মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা ঘোর বিজেপি সমর্থকও মানবেন। মানুষের হাতে, আপনাদের টিভি আজকে দেখিয়েছে যে সরস্বতী পুজোর প্রতিভা পর্যন্ত ঠিকমতো বিক্রি হচ্ছে না। আমি বলছি মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়ার ক্ষেত্রে অ্যাবসলিউটলি এখন সরকারও যেটা নিশ্চয়ই মনে করছে যে কনজাম্পশন বাড়াতে গেলে লোকের হাতে টাকা বাড়াতে হবে, এবং টাকা বাড়াতে হলে একটা কর ছাড় না দিলে আপনার কনজাম্পশন বাড়াতে পারবে না, আপনার কর্মসংস্থান বাড়াতে হবে। তার জন্য একদিকে যেমন টাকা চাই সরকারের, সিমিলারলি মানুষের হাতে টাকা চাই। তো কর ছাড় দিতে গেলে আমি যেটা বলছি, যদি এক ধাক্কায় থ্রেশহোল্ড লিমিট যেটা আছে, ঊর্ধ্বসীমা, সেটা যেহেতু খুব বেশি বাড়াতে পারবে না, তাতে খুব এফেক্ট হবে না। সেই জন্য অন্যভাবে কিছু ছাড় তারা আনতে পারে। যেমন ধরুন এইটিসি বলে একটা সেকশন আছে, যেখানে আমরা প্রিমিয়াম, এলআইসির মানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ওপরে আমরা বেনিফিট পাই, সেটা এখন আছে 1.5 লক্ষ টাকা। তো সেইটা হয়তো কিছুটা বাড়তে পারে, সেটা ইনডাইরেক্ট ওয়ে, যে মিডল ক্লাস যারা মিডল ক্লাস, তারা উইল বি বেনিফিটেড। তারপরে গৃহ ঋণের ওপর যে ছাড়, এখন রিয়েল এস্টেট ব্যবসার অবস্থা খুব খারাপ, আমরা সবাই জানি, এবং স্পেশালি আফটার ডিমনিটাইজেশন রিয়েল এস্টেটের অবস্থা আরো ধুঁকছে। এবং এই মাসের প্রথম দিকে ইন্টারেস্ট রেট কমানো হয়েছে এক ধাক্কায় প্রায় 1%, এটা বিরাট, এতটা অনেকদিন হয়নি। তো এখন যেটা
মানে লোকের এক্সপেকটেশন যে এই গৃহ ঋণের ওপরে যে সুদটা আছে সেই সুদের ওপরে যে ইনকাম ট্যাক্স ছাড়, এখন সেটা 2 লক্ষ টাকা, আগে 1.5 ছিল, গতবার 2 হয়েছে, ওইটা অন্তত যদি 2.5-3 হয় তাহলে তা না হলে মানুষ মধ্যবিত্তের পক্ষে বাড়ি কেনা খুবই অসুবিধাজনক। আর মানে এছাড়া যেগুলো ধরুন আপনি একটু আগে উল্লেখ করছিলেন যে জীবন বীমা প্রিমিয়াম, পিপিএফ এর একটা অংশ, পিপিএ বাড়ি ঋণের আসল, সন্তানের পড়ানোর জন্য স্কুলের যে ফি, ব্যাংকের একটা নির্দিষ্ট মেয়াদের আমানত, এটা সব মিলিয়ে আর কি, হ্যাঁ এইটাকে কোনো মানে বাড়ানো হবে, ঊর্ধ্বসীমাটায় সম্ভব? না, এটাই আমি বলছিলাম, এইটা সব মিলিয়ে যে টাকাটা আছে 1.5 লক্ষ টাকা, সেটাকে যদি হতে পারে, হতে পারে তো এক্সপেকটেশন তো 2 থেকে 2.5 লক্ষ টাকার একটা, হয়তো আমার এস্টিমেটে, পার্সোনাল ওপিনিয়নে, এটা হয়তো 2 বা 2.5 লক্ষ টাকার মধ্যে কিছু হওয়া উচিত। আপনি বলছেন রিয়েল এস্টেট, এসবিআই রিপোর্টেও সেরকম একটা ইঙ্গিত আছে, সেই বুমটা। আমি সুভাষ রঞ্জন ঠাকুরের কাছে যাব। সুভাষ বাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, এক, যে আমাদের রাজ্যের যে প্রকল্পগুলো তাতে বরাদ্দ বাড়া বা যথেষ্ট বরাদ্দ সম্ভব কিনা, মেট্রো, এমনি রেল, কারখানা, এবং পরের পর আমি যদি গত 15 দিনের পরিসংখ্যানও দেখি, একটার পর একটা দুর্ঘটনা, সেখানে একটা এক্সপেকটেশন আছে যে নিরাপত্তা খাতে সুরেশবাবু বারবার আগের বাজেটে, তার আগের বাজেটে বলেছেন যে কোথাও কি একটা বরাদ্দ, বাড়তি বরাদ্দ বা বিশেষ জোর দেওয়া হতে পারে? দেখুন, আমি এই ব্যাপারে দুটো কথা বলবো। এক নম্বর হচ্ছে, রেলওয়ের বর্তমান আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। এবছর মানে যে সালটা চলছে, আইসিইউ বলবেন? আইসিইউ আমি বলতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মানে সিম্পল অ্যারিথমেটিক। এবছর রেলওয়ে নিজেদের হিসাব অনুযায়ী 1,84,000 কোটি টাকা আর্নিং করবে বলেছিল। সেক্ষেত্রে সেটাকে কমিয়ে নিজেরাই বানাচ্ছে 1,70,000 কোটি, মানে 14,000 কোটি টাকা কম আর্নিং হবে, এটা রেলওয়ে বোর্ডের নিজেরই অ্যাজাম্পশন। এখন এই 14,000 কোটি টাকা যদি আর্নিং কম হয়, তাহলে কোথাও না কোথাও তো কোপ পড়বে। এখন নিরাপত্তার দিকে কোপ পড়া উচিত নয়, কিন্তু তাহলে কোনখানে কোপটা পড়বে? আমার মনে হয় এবার সুরেশপ্রভু বেঁচে গেছেন যে বাজেট ওনাকে পেশ করতে হচ্ছে না, এটাকে পেশ করবেন অর্থমন্ত্রী। তাছাড়া ওনার ওপর যে অ্যাটাকটা আসতো সেটা থেকে উনি অনেকটা ছাড় পেয়ে গেছেন। 2 নম্বর কথাটা হচ্ছে যে আপনি যেটা বলছেন সেফটিতে, মানে নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়বে কিনা। নিরাপত্তা খাতে সুরেশপ্রভু অলরেডি একটা ডিমান্ড করে রেখেছেন, ওনার বাজেট বহির্ভূত সাহায্য হিসাবে, রেল বাজেট বহির্ভূত সাহায্য হিসাবে উনি 1 লক্ষ কোটি টাকা চান। 1 লক্ষ কোটি টাকা তো রেলের, তার মধ্যে 14,000 কোটি টাকা নিজেরই আর্নিং কম হবে, মানে রেলের পক্ষে একটা পয়সাও কন্ট্রিবিউট করা সম্ভব না। পাশাপাশি ধরুন ভাড়া বাড়ানো কঠিন, ভাড়া বাড়ানো অত্যন্ত শক্ত, এবং তার ফলে না, ভাড়া বাড়ানোর ব্যাপারে আপনাকে আমি একটা কথা বলতে চাইছি, প্রায়ই অনেকে আজকাল দেখি, অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ বলেন প্যাসেঞ্জারের ভাড়া বাড়ানোর কথা। আমি একটা পরিসংখ্যান দিতে চাই, রেলওয়েতে সারা বছরে প্যাসেঞ্জার আর্নিং হচ্ছে 40,000 কোটি টাকা, শতকরা 10 ভাগও যদি বাড়ে তাহলে 4,000 কোটি টাকা বাড়ছে। যেখানে 1 লক্ষ কোটি টাকা চাইছেন সেখানে 4,000 কোটি টাকা তো পিনাটস। তাহলে এই যে নিরাপত্তার খাতে এক্সট্রা টাকাটা, সেটাকে কেন্দ্রীয় সরকারকেই বহন করতে হবে, না হলে রেলের যে বর্তমান পরিস্থিতি, ফ্রেট আর বাড়ানো সম্ভব না। তাহলে অল্টারনেটিভ মোড অফ ট্রান্সপোর্টে পণ্য চলে যাবে, কারণ তারাও নিজের হিসাব মতো দেখবে, এবং বেশ কিছু পণ্য অলরেডি রোডে ট্রান্সফার হয়েছে। তো সেই ক্ষেত্রে রেলের পক্ষে পণ্য মাশুল কতটা বাড়ানো সম্ভব হবে? সেই জন্য কেন্দ্রীয় সরকারকেই এটা এগিয়ে আসতে হবে। এখন কেন্দ্রীয় সরকার কোথার থেকে এটা আনবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যেটা করা আমার মনে হচ্ছে, যেটা আমি যদি গত কয়েকটা আমাদের অর্থমন্ত্রীর বাজেট স্পিচ বলবো না, কতকগুলো বক্তৃতা থেকে একটু হিন্টস চাই, মানে যেগুলো পেয়েছি আমার নিজের মধ্যে, এর মধ্যে অনেকগুলো সিগনিফিকেন্স আছে। 1 নম্বর হচ্ছে, আমার মনে হচ্ছে এবার একটা সেফটি সারচার্জ বা সেফটি সেস বসানোর পসিবিলিটি আছে। তাতে কত আর্নিং হবে আমার সন্দেহ আছে, যাই হোক যেটুকু হয় সেটুকুই হয়তো ওখানে বসানোর সম্ভাবনা আছে। 2 নম্বর, উনি দুটো খুব ফার রিচিং কনসিকোয়েন্সের কথা বলেছিলেন একটা বণিক সভার মিটিংয়ে। 1 নম্বর বলেছিলেন, রেল যে পরিষেবাগুলো দেয় সেটাকে প্রত্যেকটা পরিষেবার আলাদা করে কস্ট বিচার করে
প্রত্যেকটা পরিষেবাকে আলাদা আলাদা করে কস্ট এফেক্টিভ হতে হবে। এখন ভারতের মতো গরিব রাজ্যে, গরিব দেশে, আমি এখনো মানে ভারতকে ধনী দেশের মধ্যে ধরতে রাজি নই, ভারতের মতো গরিব দেশে নিচু ক্লাসের যারা যান বা সাবারবান প্যাসেঞ্জার, তাদেরকে কস্ট এফেক্টিভ করা সম্ভব কতটা হবে, ঠিক অর্থনৈতিক এবং রাজনৈতিক দুটো দিক দিয়ে যথেষ্ট সন্দেহের কারণ আছে। তাহলে কোনখানে ওনারা বাড়াতে পারবেন? কস্ট এফেক্টিভ করতে গেলে আপার ক্লাস করতে হবে। আপার ক্লাসে বর্তমানে যা ভাড়া হয়েছে অনেক ক্ষেত্রেই সেটা প্লেন ভাড়া তার চেয়ে কম বা সমান। সেক্ষেত্রে তো আবার সেই এক্সোডাসটা হয়ে যাবে, রেল থেকে ওখানে চলে যাবে। মানে রেলের বর্তমান পরিস্থিতিটা যা দেখছি আমি, তাতে আমার নিজের ধারণা হচ্ছে চীনে যেটা অসাধারণ প্রগ্রেস হয়েছে রেলে, এই মডেলটা রেলকে নিতে হবে, ইন্ডিয়ান রেলকে। চীনের কি মডেল আছে যে ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যে খরচটা সেটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট বেয়ার করছে। আচ্ছা, এখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেইটাকে বেয়ার করলে রেলের ওপর চাপটা অনেকটা কমে যাবে। রেলের অপারেশনাল কস্ট যেটা, সেটাই রেলকে দিতে হবে। ইনফ্রাস্ট্রাকচারের কস্টের যে ক্যাপিটাল ইন্টারেস্ট বা অন্যান্য জিনিসগুলো আছে, সেইটার থেকে যদি রেলকে ছাড় দেওয়া হয়, তাহলে রেলের আর্থিক পরিস্থিতি অনেকটাই উন্নত করা সম্ভব হবে। এখন এর মধ্যে রেল বাজেটে কতটা ঘোষণা করা হবে, কারণ ওই যে বললাম কস্ট এফেক্টিভনেসটা, এইটা কিন্তু রাজনৈতিক দিক দিয়ে এক্সপ্লোসিভ একটা জিনিস। সেই জন্য ওনারা এই ডিসিশন নেবেন কিনা আমি আমার সন্দেহ আছে যে এই ঝুঁকিটা নিতে পারবে। সুভাষবাবু যেরকম বলছিলেন, নিঃসন্দেহে এই মুহূর্তে আর্থিক পরিস্থিতির বিচারে প্রায় একটা, আমি সচেতনভাবে এই শব্দটা ব্যবহার করছি, চক্রব্যূহের মধ্যে পড়ে গেছে রেল, এবং সেখানে সরকার নির্ভরতা, ভর্তুকি নির্ভরতা ক্রমশ অনিবার্যভাবে বাড়তে চলেছে। কি হতে পারে দেখুন। 92 বছরের প্রথার অবসান হতে চলেছে বুধবার। সাধারণ বাজেটের সঙ্গে মিশে যাচ্ছে রেল বাজেট। অর্থাৎ এত বছর ধরে দুটি বাজেট পৃথকভাবে পেশ করা হলেও মোদী সরকার সেই প্রথায় ইতি টানছে। কি থাকবে বাজেটে? অর্থনীতির হাল কেমন? তার ইঙ্গিত মঙ্গলবার মিলবে সরকারের ইকোনমিক সার্ভেতে। যদিও তার আগেই মোদী সরকারের আমলে বেহাল অর্থনীতির অভিযোগে একযোগে আক্রমণ শানিয়েছেন দেশের দুই প্রাক্তন অর্থমন্ত্রী। Shape is now obvious. Even the International Monetary Fund has projected that the growth rate of India in this current fiscal year less than that 6.6%. The state of India's economy is not something that we can be happy about. They are hiding behind a dazzle of a number called the GDP. That number has been increasingly questioned. অর্থনৈতিক আশা প্রত্যাশার মতোই মোদী সরকারের কাছ থেকে রেল বাবদ কি মিলবে তা নিয়ে অন্যান্য রাজ্যের মতোই প্রবল আগ্রহ বঙ্গবাসীরও। রাজ্যের যে মেট্রো প্রকল্পগুলি থমকে রয়েছে তার হাল হকিকত জানার চেষ্টা করেছি আমরা। 2018 সালের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। এগোচ্ছে কাজ, কিন্তু লক্ষ্যমাত্রা কি পূরণ হবে? উত্তর দেবে সময়। এবার দেখে নেওয়া যাক জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্প কত দূরে গিয়েছে। ডায়মন্ড হারবার রোডে যানজট মেটাতে জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করেন অনেকেই, কিন্তু এখনও তারতলার কাছে ট্যাক্সশালের কাছে একটা জমি নিয়ে সমস্যা চলছেই। সমস্যা রয়েছে প্রস্তাবিত মোমিনপুর স্টেশনের কাছের জমি নিয়েও। নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পেরও একই হাল, যার অন্যতম সমস্যা বিমানবন্দর এলাকার একটি স্কুল পড়ে গিয়েছে প্রস্তাবিত ওই মেট্রো রুটে। মহিষপাথান, গড়িয়া সহ একাধিক জায়গায় জমি সমস্যা মেটাতে রাজ্য সরকার বিকল্প রুট দিয়েছিল, কিন্তু সেখানেও জবরদখলের সমস্যা, যার জেরে কাজ একাধিক জায়গায় আটকে রয়েছে। নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের কাজ চললেও পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ কামারহাটি ও বরানগর পুরো এলাকার 300 জন বাসিন্দার সঙ্গে রেলের মামলা চলছে। এই মামলার ফয়সালা না হলে কাজ থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুরু হতে না হতেই কাজ থমকে গিয়েছে নোয়াপাড়া ব্যারাকপুর প্রকল্পের, কারণ বিটি রোডের নিচে ভূগর্ভস্থ জলের পাইপলাইন সরানো নিয়ে এখনো কোনো সমাধান সূত্র মেলেনি। কি অবস্থায় রয়েছে নোয়াপাড়া বারাসাত মেট্রো প্রকল্প? নোয়াপাড়া বারাসাত লাইনের ক্ষেত্রে জবরদখলকারী সমস্যা রয়েছে, সেখানকে প্রকল্পের কাজ প্রায় শুরুই হয়নি বলা চলে। 2011 সালের বাজেটে এই সব প্রকল্প ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নয়া প্রাপ্তি তো দূরের কথা, আগের অসমাপ্ত কাজই শেষ হবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞদের একাংশ। কারণ হিসেবে তাদের ব্যাখ্যা, 2015-16 আর্থিক বর্ষে যাত্রী বহন খাতে রেলের খরচ হয়েছে 77,000 কোটি টাকা। এর মধ্যে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে 44,000 কোটি টাকা, অর্থাৎ লোকসানের পরিমাণ 33,000 কোটি টাকা। নতুন ট্রেন দেওয়ার চাপ যেমন রয়েছে মোদী প্রভুর ওপর, তেমনি বেহাল যাত্রী সুরক্ষার বিষয়টিও মাথার ওপর ঝুলছে। সম্প্রতি গত 17 বছরে দেশের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে কানপুর।
অন্ধ্র ওড়িশা সীমান্তেও রেলে চড়ে প্রাণ গিয়েছে বহু সাধারণ মানুষের। যাত্রী সুরক্ষা হোক কিংবা নতুন ট্রেন, টাকার জোগাড় কোথা থেকে করবেন মোদী এবং তার রেলমন্ত্রী? রেলের আচ্ছে দিন না এলে কি নিত্যযাত্রীদের আচ্ছে দিন আসা সম্ভব? উত্তরটা মিলবে বুধবার। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। সুগন্ধবাবু, 14,000 কোটি টাকা ঘাটতি মুখের কথা নয়, রেলকে মানে ট্র্যাকে ফেরানো, এবং এর ফলে আরো ঘাটতি বাড়তে থাকবে ক্রমশ। মাননীয় বিশেষজ্ঞ যেটা বললেন যে ইনফ্রাস্ট্রাকচারে যদি সরকার টাকা না দেয় সেইভাবে, তাহলে এই পরিষেবাগুলো ব্যাহত হবে। যাত্রী সুরক্ষা নিঃসন্দেহে কম্প্রোমাইজড হবে। একদিকে আপনি বুলেট ট্রেন নিয়ে আসছেন জাপানি সহায়তায়, অন্যদিকে আমার রেলের এই হাল। তার মানে 92 সালের রেল বাজেটকে উড়িয়ে দিয়ে আপনি যেমন প্রাচীন ব্যবস্থাটাকে ভেঙে দিলেন, এমনও হতে পারে যে মার্টিন রেলের মতো বেসরকারিকরণ আবার হতে পারে রেলের 100 বছর আগে। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে বাজেটারি সাপোর্ট কিন্তু চিরকালই করা হয়েছে। সেই সাপোর্টটা না করে পুরো বাজেটটাকেই ইনক্লুসিভ করা হচ্ছে এবং নিশ্চয়ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট পাতে হাঁটবে। এই আশা এবং আশঙ্কার দোলাচলে নিঃসন্দেহে আর আগামী 48 ঘন্টা আমাদের কাটাতে হবে। আমি এই অনুষ্ঠানের এই পর্বে দ্রুত আপনাদের দেখাতে চাইব আবার সেই কথা, আয়কর এবং আয়করের ক্ষেত্রে আশা, পরিষেবা করের ক্ষেত্রে আশঙ্কা। পাশাপাশি বুধবার মোদী সরকারের তৃতীয় বাজেট, এর থেকে সাধারণ মানুষ কি পাবেন এই নিয়েই জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, এবারের বাজেটে সাধারণ মানুষের ওপর একদিকে যেমন পরিষেবা করের বোঝা আরো বাড়তে পারে, তেমনি স্বস্তি মিলতে পারে আয়কর ছাড়ে। এর আগে দুবারের একবারও আয়করের ঊর্ধ্বসীমার ছাড়ে আচ্ছে দিনের দেখা পায়নি দেশবাসী। তৃতীয় বাজেটে অন্তত মোদী জেটলিদের কাছ থেকে কিছুটা স্বস্তি চাইছে তারা। যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে লোয়ার স্ল্যাব অফ ইনকাম ট্যাক্স আছে সেটাকে ইনক্রিজ করা হবে। তো এই বছর যদি গভর্নমেন্ট যদি সেটা করেন আর কি, 3 লাখ যেটা আছে সেটাকে বাড়িয়ে যদি 5 লাখ করে আর কি, তাহলে বহু মানুষ আর কি উপকৃত হবে আর কি। ধরুন 10%, 20%, 30% যে ট্যাক্স স্ট্রাকচারটা আছে, এটা নিয়ে যদি একটু ভাবনা চিন্তা করেন গভর্নমেন্ট। সূত্রের খবর, নোট বাতিলের জেরে তৈরি হওয়া ক্ষতে মলম দিতে আয়কর প্রশ্নে কিছুটা সুরাহা দিতে পারে মোদী সরকার। বুধবারের বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর ঘোষণা করতে পারেন অরুণ জেটলি। জল্পনা জোরালো করেছে দেশের বৃহত্তম ব্যাংক SBI এর সমীক্ষা রিপোর্টও। সূত্রের খবর, তাতে আশা প্রকাশ করা হয়েছে বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা 2.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 3 লক্ষ টাকা করা হতে পারে। 80C ধারায় জীবন বীমার প্রিমিয়াম, PF এর একটি অংশ, PPF, গৃহঋণের আসল, সন্তানের স্কুল ফি, ব্যাংকের নির্দিষ্ট মেয়াদি আমানত, জাতীয় পেনশন প্রকল্প, মিউচুয়াল ফান্ডের ELSS সহ বেশ কয়েকটি ক্ষেত্রে আয়কর ছাড় পাওয়া যায়। SBI এর সমীক্ষা রিপোর্ট বলছে 80C ধারায় কর ছাড়ের ঊর্ধ্বসীমা 1.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হতে পারে 2 লক্ষ টাকা। গৃহঋণের সুদের ওপর কর ছাড় 2 লক্ষ টাকা থেকে বেড়ে 3 লক্ষ টাকা করা হতে পারে। এর পাশাপাশি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে কর ছাড়ের ক্ষেত্রে লক ইন পিরিয়ড পুরোপুরি তুলে দেওয়া হতে পারে। সেটা না হলেও লক ইন পিরিয়ড 5 বছর থেকে কমিয়ে 3 বছর করার সম্ভাবনা। সেক্ষেত্রে 3 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলেও কর ছাড় মিলবে। এই রিপোর্ট তৈরির মূল দায়িত্বে যিনি ছিলেন সেই SBI এর ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্টের মুখ্য আর্থিক উপদেষ্টা তথা জেনারেল ম্যানেজার সৌম্যকান্তি ঘোষের অনুমান, এইসব ছাড় দিতে হলে কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ হবে 35,300 কোটি টাকা। পার্সোনাল ইনকাম ট্যাক্সেতে যে ট্যাক্স এক্সাম্পশন লিমিট, ওইটা বাড়লে পর ওইটা ওখানটা একটু হয়তো লিমিটটা যেটা আছে সেটা একটু বাড়ার প্রশ্ন আছে। আমার মনে হয় এটা এবারে করা উচিত বলেই মনে হচ্ছে এবং করবেও। প্রসঙ্গত, গত ডিসেম্বরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যেও কর ছাড়ের ইঙ্গিত মিলেছিল। Future high taxation, the taxation levels would be much higher than what is currently being collected. This would also enable the government at some stage to make taxes more reasonable. এই পরিস্থিতিতে বাজেট ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। কাস্টমস ডিউটি এখন যেটা আছে সেটা যদি কিছুটা কম করতে পারে তাহলে দামটা কিছুটা কম হয়। গোল্ডের দাম তো বেড়ে চলেছে, ব্যাপারটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আনতে গেলে যদি গভর্নমেন্ট ব্যাংকদেরকে পারমিশন দেয় যে EMI-এর মাধ্যমে তারা যদি সেরকম তাদের নিজস্ব কাস্টমারদের গোল্ড জুয়েলারি কেনার জন্য কোনো রকম সাপোর্ট দিতে পারে, তাহলে ইন্ডাস্ট্রি একটা বুস্ট পায়। কিন্তু একদিকে স্বস্তির সম্ভাবনা যেমন আছে, তেমনি বোঝা বাড়ার আশঙ্কাও রয়েছে, কারণ বাড়তে পারে পরিষেবা কর। মাসে ধরুন 2-3 বার তো হয়েই যায়, তো অনেকটাই এক্সট্রা হয়ে যায়। মানে 1000 টাকা বিল হলে দেখুন আমাদের আরও 150-200 টাকা ধরে রাখতে হচ্ছে সার্ভিস ট্যাক্সের জন্য। সার্ভিস ট্যাক্স কমলেই তো ভালো,
দক্ষিণ কলকাতার এই গৃহবধূ একা নন। আমার আপনার মতো অনেকেই সপরিবারে রেস্তোরাঁয় খেতে যাই, বন্ধু বান্ধবদের নিয়ে সিনেমা দেখি, অর্থাৎ কোনো না কোনোভাবে পরিষেবা নেন যারা, তাদের জন্য এবারের সাধারণ বাজেটে থাকতে পারে দুঃসংবাদ, চাপতে পারে আরও করের বোঝা। সূত্রের খবর, বুধবার পরিষেবা কর বাড়ানোর ঘোষণা করতে পারেন মোদী সরকারের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রক সূত্র খবর, পণ্য পরিষেবা কর বা জিএসটির সঙ্গে সামঞ্জস্য রাখতে পরিষেবা কর 15 থেকে বাড়িয়ে 16 বা 18% করা হতে পারে। আর পরিষেবা কর বাড়া মানেই আপনার দৈনন্দিন জীবনের নানা খরচ এক ধাক্কায় আরও অনেকটাই বেড়ে যাবে। মোদী সরকার বাজেটে পরিষেবা কর বাড়ালে হাসপাতালের বিল এক লাফে অনেকটা বেড়ে যাবে, বাড়বে ট্রেন ও বিমানের টিকিটের দাম। আরও মহার্ঘ হবে মোবাইল পরিষেবা, অর্থাৎ মোবাইল ফোনের কথা বললে কিংবা মোবাইলে ইন্টারনেট করলে আপনাকে বাড়তি মাসুল গুনতে হবে। সপ্তাহান্তে আত্মীয়দের নিয়ে রেস্তোরাঁয় খাওয়ার খরচ হবে আরও বেশি। বাড়বে কেবল বা ডিটিএইচ এর বিল, পছন্দের চ্যানেল দেখতে দিতে হবে বাড়তি টাকা। হলে গিয়ে সিনেমা দেখার জন্যও বাড়তি খরচ করতে হবে, বিউটি পার্লারেও গুনতে হবে বেশি টাকা। আজকে তো মোরলেস এটা ডিসাইড হয়ে গেছে 1 জুলাই থেকে জিএসটি চালু হচ্ছে। তো জিএসটি চালু মানে জেনারেল সার্ভিস ট্যাক্স 15%টা বেড়ে যাবে, ওটা রেশনালাইজ হয়ে 18%-এর কাছাকাছি জায়গায় থাকে। সেই জায়গাতে আমার মনে হয় যে সার্ভিস ট্যাক্স এখানে 1.5% বাড়িয়ে দেবে। গত বছরের বাজেটে পরিষেবা কর বাড়িয়ে 14% করেছিল মোদী সরকার। তার সঙ্গে জুড়ে ছিল 0.5% স্বচ্ছ ভারত সেস এবং 0.5% কৃষি কল্যাণ সেস। সব মিলিয়ে এখন পরিষেবা কর দিতে হয় 15% হারে। এরপর যদি ফের বাজেটেও পরিষেবা কর বাড়ে, তাহলে সরস্বতী পুজোর দিন মধ্যবিত্তের লক্ষ্মী চিন্তা আরও বাড়বে। সঞ্চয়ন মিত্র ও অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।